আচ্ছা, একজন শাসক ঠিক কখন স্বৈরাচারী হয়ে ওঠেন? যখন তিনি মানুষের কথা শোনা বন্ধ করে দেন তখন, নাকি যখন প্রতিবাদকারীদের নাগরিক না ভেবে শত্রু ভাবতে শুরু করেন, নাকি তখন যখন তার চারপাশের মানুষ বলতে শুরু করেন নেতা কখনো ভুল করতেই পারেন না? 2024 সালের 2রা আগস্ট, অর্থাৎ আজ থেকে ঠিক 2 বছর আগে শেখ হাসিনা সরকার তখনও ক্ষমতায়। গণভবনে বৈঠক হচ্ছে, প্রশাসন চালাচ্ছেন, রাষ্ট্রের সব প্রতিষ্ঠানও কাজ করছে, অথচ রাজপথে হাজার হাজার মানুষ একটি প্রশ্নই তুলছেন: দেশ বড় না শাসক বড়? সেদিন কেউ নিশ্চিত করে বলতে পারেননি মাত্র 3 দিনের মধ্যেই দুর্দান্ত প্রতাপশালী একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের পতন হতে যাচ্ছে। কিন্তু 2রা আগস্ট জনস্রোতে একটি কথা পরিষ্কার হয়ে গিয়েছিল প্রিয় দর্শক, ভয় দেখিয়ে মানুষের প্রশ্ন অনন্তকাল চেপে রাখা যায় না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার আলোচিত অনুষ্ঠান প্রাসঙ্গিক প্রসঙ্গে বিশ্লেষণে আমি সুব্রত আচার্য। আজকের বিশ্লেষণে শুধুমাত্র শেখ হাসিনাকে নিয়ে নয়, বরং আজ কথা বলবো সেই শাসক মানসিকতা নিয়ে যেখানে রাষ্ট্র আর সরকারকে এক করে দেখা হয়, সরকারের সমালোচনাকে দেশের বিরোধিতা বলে চিহ্নিত করা হয়, নেতার বিরোধিতাকে ষড়যন্ত্র বলা হয়, আর মানুষের ক্ষোভকে শুধুমাত্র আইন শৃঙ্খলার সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। চলুন তাহলে আজকের বিশ্লেষণ শুরু করা যাক। এই প্রবণতাকেই অনেকে ফ্যাসিবাদী বলেন, তবে শুধু কঠিন শব্দ বললে বিশ্লেষণ হয় না, ঘটনা ধরে বুঝতে হয় কোথায় কিভাবে একটি সরকার মানুষের বিশ্বাস হারিয়েছিল। আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের দাবি নিয়ে, কিন্তু জুলাইয়ের প্রাণহানি, ব্যাপক ধরপাকড় এবং বল প্রয়োগের অভিযোগের পর আন্দোলন আর শুধু কোটায় আটকে থাকে, বরং 2রা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশ জুড়ে গণতান্ত্রিক মিছিলের ডাক দেয়। ঢাকার জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত হয় দ্রোহযাত্রা। সেখানে শুধু শিক্ষার্থীরাই ছিলেন না, ছিলেন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, লেখক, সাংবাদিক, শিল্পী, অভিভাবক এবং সর্বোপরি সাধারণ মানুষ। সমাজের নানা অংশের মানুষের একসঙ্গে রাস্তায় নেমে আসার ইতিহাস তৈরি হয়েছিল 2024-এর 2রা আগস্টে। এটাই ছিল বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকারের সামনে সবচেয়ে বড় সতর্কবার্তা। একটি ছাত্র আন্দোলন যখন বৃহত্তম নাগরিক আন্দোলনের চেহারা নিচ্ছে, অথচ সরকার সেই পরিবর্তনের ভাষা সময় মতো বুঝতেই পারেনি। দ্বিতীয় বড় ভুল ছিল কি জানেন? প্রশ্নের উত্তর দেওয়ার বদলে পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণের চেষ্টা। জুলাইয়ের বাংলাদেশের ইন্টারনেট বন্ধ বা সীমিত করে রাখা হয়েছিল। 2রা আগস্টও মোবাইল সংযোগ প্রায় 5.5 ঘন্টা ফেসবুক এবং টেলিগ্রাম বন্ধ করে রাখে তৎকালীন হাসিনা প্রশাসন। এখানে প্রশ্নটা খুব সহজ কিন্তু জটিল। তথ্যের স্বাভাবিক পথ বন্ধ হলে গুজব ছড়াবে না? সরকারের কথার ওপরেও মানুষের বিশ্বাস কমে যাবে না? মানুষ ভাবতে শুরু করবেন না যে কি ঘটেছে যা আমাদের সামনে আনা হচ্ছে না? তথ্য বন্ধ করা তাই সব সময় শক্তির পরিচয় নয় প্রিয় দর্শক। অনেক ক্ষেত্রে সেটি সরকারের ভয় এবং আত্মবিশ্বাসের অভাবকেও প্রতিষ্ঠিত করে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? আন্দোলনের 6 সমন্বয়ক গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকার সময় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। মুক্ত হওয়ার পর 2রা আগস্ট তারা যৌথ বিবৃতিতে দাবি করেন সেই ঘোষণাটি স্বেচ্ছায় দেওয়া হয়নি, চাপের মধ্যে তাদের দিয়ে বক্তব্যটি প্রত্যাহার করানো হয়েছিল। এটি তাদের অভিযোগ, তবে অভিযোগটি অত্যন্ত গুরুতর। কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে আলোচনার অর্থ কাউকে হেফাজতে রেখে বক্তব্য আদায় করা নয়, এবং সমঝোতার অর্থ ক্যামেরার সামনে সাজানো ঘোষণাপত্র প্রকাশ করাও নয়। সরকার যদি সত্যিই শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে চাইতো, তাহলে সেই আলোচনা হওয়া উচিত ছিল স্বাধীন পরিবেশে, প্রকাশ্যে এবং বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারীদের সামনে। চাপ দিয়ে সম্মতি তৈরি করার চেষ্টা শেষ পর্যন্ত সরকারের বিরুদ্ধেই গিয়েছিল, যা 3 দিন পরে সকলের সামনে প্রকাশ্যে এসেছে। 2রা আগস্ট বাংলাদেশে সেটি দেখিয়েছিল। এবার একটু ফিরে দেখা যাক
শেখ হাসিনা 2009 সালের জানুয়ারি থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত টানা ক্ষমতায় ছিলেন। সেই দীর্ঘ সময়ে সরকার, দল এবং নেতার মধ্যকার সীমারেখা ক্রমশ অস্পষ্ট হয়ে যায়, এমনটি অভিযোগ ওঠে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা কোনো অপরাধ নয়, কিন্তু বিপদ শুরু হয় কখন জানেন? যখন কোনো শাসক মনে করেন মানুষের নতুন অনুমোদন ছাড়াও ক্ষমতা ধরে রাখা যায়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার ব্যক্তিগত সুরক্ষা বলয়, তার নিজের দলের বাইরেও সবাই সন্দেহভাজন, আর এটাই ক্ষমতার আত্মবিশ্বাস থেকে দম্ভে পৌঁছানোর পথ প্রশস্ত করেছিল। পরবর্তী সময়ে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের অনুসন্ধানে ভয়াবহ একটি চিত্র উঠে আসে। তাদের হিসেব বলছে 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে সর্বোচ্চ 1400 জন মানুষ নিহত হয়েছেন। প্রতিবেদনে তৎকালীন আওয়ামী লীগ সরকার, তার নিরাপত্তা, গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের সঙ্গে যুক্ত সহিংস অংশের বিরুদ্ধে পরিকল্পিত দমন পীড়নের গুরুতর তথ্য প্রকাশ পায়। জাতিসংঘ বলছে এসব ঘটনা মানবাধিকার বিরোধী অপরাধ হয়ে থাকতে পারে এবং তার জন্য আরও অপরাধমূলক তদন্ত প্রয়োজন। অর্থাৎ এটি কোনো আদালতের চূড়ান্ত রায় না হলেও আন্তর্জাতিক অনুসন্ধানে উঠে আসা এক গুরুতর তথ্য, যা অস্বীকার করার কোনো রাস্তা নেই। 2 আগস্ট রাতে শেখ হাসিনা গণভবনে 14 দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হয়েছিলেন। আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল বলে বাংলাদেশে প্রকাশিত গণমাধ্যমগুলো দাবি করেছে। কিন্তু ততক্ষণে আন্দোলনের পথ অনেকটা প্রশস্ত হয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, সংলাপ তখনই বিশ্বাসযোগ্য হয় যখন প্রশ্ন ওঠার শুরুতেই শাসক সেই প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনতে চান। বহু প্রাণহানি, হাজার হাজার আটক, গভীর অবিশ্বাসের পরে আলোচনার আহ্বান এলে মানুষ তাকে সমাধান নয় বরং ক্ষমতার রক্ষার কৌশল হিসেবেই দেখতে শুরু করেন, যা হয়েছিল 2024-এর এই আগস্ট মাস। 2 আগস্ট বাংলাদেশ তাই আমাদের প্রত্যেকের কাছে বড় একটি শিক্ষা দিয়েছে। ফ্যাসিবাদ শুধু কোনো একজন নেতার নাম নয়, এটি মানসিকতা, যে মানসিকতা প্রশ্ন সহ্যই করে না, সমালোচনাকে শত্রু বানিয়ে ফেলে, তথ্য আড়াল করে এবং নেতাকে দেশের ঊর্ধ্বে তুলে ধরে। শেখ হাসিনার সরকার সেই পরীক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছিল। কিন্তু শুধুমাত্র শেখ হাসিনার সমালোচনা করলেই আমার মনে হয় আজকের প্রেক্ষাপটে দায়িত্ব শেষ হয়ে যাবে। আজ বা আগামীতে বাংলাদেশে যে শক্তি ক্ষমতায় থাকুন, সে যদি বিরোধী কণ্ঠ দমন করে, সংবাদ মাধ্যমকে ভয় দেখায়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহার করে এবং নিজেকে জবাবদিহির ঊর্ধ্বে ভাবতে শুরু করে, তাহলে শাসকের নাম বদলাবে কিন্তু বিপজ্জনক মানসিকতা একেবারেই বদলাবে না। 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, কিন্তু 2 আগস্টই রাজপথ জানিয়ে দিয়েছিল রাষ্ট্র কোনো নেতা, পরিবার কিংবা দলের ব্যক্তিগত সম্পদ নয়। ক্ষমতা যত বড়ই হোক না কেন, জনগণের চেয়ে তা মোটেও বড় নয়। আর এটাই ইতিহাসের শিক্ষা, এটাই 2 আগস্টের কঠিন বাস্তবতা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে বিশ্লেষণে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। আর এই মন্তব্যের কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত, সেটি অবশ্যই মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। নমস্কার।